দেখো আজকে আমরা প্রোনাউনের অন্যতম একটা ভাগ, সেটা হলো রিলেটিভ প্রোনাউন, সেটা সম্পর্কে জেনে নেবো। ঠিক আছে, তো প্রোনাউনের আমরা কতগুলো ভাগ অলরেডি জেনেছি। একটা হলো যেমন পার্সোনাল প্রোনাউন আমরা জেনেছি। ঠিক আছে, 2 নাম্বার হলো পজেসিভ প্রোনাউন জেনেছি, এমফ্যাটিক প্রোনাউন জেনেছি, রিফ্লেক্সিভ প্রোনাউন জেনেছি। তো 5 নাম্বার হচ্ছে রিলেটিভ প্রোনাউন জানবো। এছাড়াও আরও দুটো প্রোনাউন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট তোমার ইন্টারোগেটিভের পরে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, অ্যান্ড এছাড়াও মাইনর 3টে ভাগ আরও রয়েছে। সেটা হলো তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে, তো সমস্ত ভাগগুলো আমরা জানবো আজকে। তো একটা প্রাইমারি ডিটেলস আশা করি পেয়ে গেলে। তাহলে প্রোনাউনকে মেনলি 7 ভাগে ভাগ করা হয়, তার মধ্যে আমরা পঞ্চম ভাগে এখন চলছি। তো রিলেটিভ শব্দটা হচ্ছে আত্মীয়, কথার এটা বোঝো মানেটা আত্মীয়, তাই না? তো রিলেটিভ মানেটাও সেরকম দাঁড়াবে। এবং আমরা যখন এটা ব্যাখ্যা করব রিলেটিভ, যেমন একটা সেন্টেন্স দেখো, বেশি কথা না বলে জাস্ট একটা সেন্টেন্স দেখে নেবে, সেখান থেকে একটা আইডিয়া তোমাদের অটোমেটিক জন্মে যাবে যে কি হচ্ছে এবং কেন হচ্ছে। ঠিক আছে, তো একটা সেন্টেন্স আমি যদি বলি, দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয় হু কেম yesterday, হু কেম yesterday। ঠিক আছে, তো দিস ইজ দ্য বয় হু কেম yesterday, এটা তোমার এখানে রিলেটিভ প্রোনাউনকে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। বা এটাকে তুমি কি বলতে পারো, রিলেটিভ কনজাংশন, যোগ করছে যেহেতু রিলেটিভ কনজাংশন। এটা নাউন, এর পরিবর্তে হুটা বসছে, হুটা দিয়ে কাকে বোঝাচ্ছে, বয়টাকে বোঝাচ্ছে, এটা নাউন, তাই না? তো এটা কি প্রোনাউন। এটাকে তুমি কি বলতে পারো, রিলেটিভ কনজাংশন। লিখে নেবে খাতায়, রিলেটিভ কনজাংশন। ক্লিয়ার হলো? তো হু রিলেট করছে বয়ের সঙ্গে, তাই তো? সেই জন্য একে কি বলছি আমরা, রিলেটিভ প্রোনাউন। হু এই বাক্য দুটোকে যোগ করছে, তাই না? হু এই বাক্য দুটোকে যোগ করছে, সেই জন্য কি এটা রিলেটিভ কনজাংশন। তো আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসাবেও পেলাম প্রোনাউন, আর একটা কী হিসাবে পেলাম, রিলেটিভ কনজাংশন হিসাবে পেলাম। ঠিক আছে, রিলেটিভ কনজাংশন হিসাবে পেলাম। এইবার দেখো, বয় এই নাউনের ইনফরমেশন কে দিচ্ছে, বয় এই নাউনের ইনফরমেশন দিচ্ছে এই হু দ্বারা আর কি। হ্যাঁ, তো হু হচ্ছে কামের সাবজেক্ট, হু কেম yesterday, তাই না? তো এই দুটো সেন্টেন্সকে রিলেট করছে, হ্যাঁ, দুটো সেন্টেন্স রিলেট হচ্ছে, সেই জন্য এটাকে রিলেটিভ ক্লজ বলা হয়, যেটাকে অ্যাডজেক্টিভ ক্লজও বলবো আমরা, তাই না? তো এটা কি বোঝাচ্ছে, রিলেট করছে, সেই জন্য রিলেটিভ ক্লজ। আবার যখন অ্যাডজেক্টিভ পড়বো তখন আবার আমরা পাবো অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে ডিটেলস, সেখানে আমরা পাবো। এখানে জাস্ট আমি পেলাম একটা পয়েন্ট, তোমাদেরকে বলার সুযোগ পেলাম, তো বলে ফেললাম। ঠিক আছে, তো দেখো আবার একটা সেন্টেন্স যদি আমি বলি, ধরে নাও, দিস ইজ দ্য গার্ল হুম আই মেট, দিস ইজ দ্য গার্ল হুম আই মেট। তো এটা কি হবে, হুম আই মেটটা তখন কি বলবে বলো, দিস ইজ দ্য গার্ল, দিস ইজ দ্য গার্ল হুম আই মেট, আলাদা আলাদা। হ্যাঁ, তো হুম দিয়ে আমি যোগ করছি, তাই না? হুম দিয়ে যোগ করছি, এবং মেটের এই যে বলছে না যে হুম, যার সঙ্গে আমি দেখা করেছি, যাকে আমি দেখা করেছি, তো হুমটা কি প্রোনাউন বোঝাচ্ছে, হুমটা হচ্ছে প্রোনাউন বোঝাচ্ছে। আবার কি বোঝাচ্ছে, কনজাংশন বোঝাচ্ছে, কেননা যুক্ত করছে। তো হুম হচ্ছে প্রোনাউন বোঝাচ্ছে, হুম প্রোনাউনকেও বোঝাচ্ছে, হুম কনজাংশনকেও বোঝাচ্ছে। ঠিক একইভাবে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ কনজাংশন, তাই না? তো রিলেটিভ প্রোনাউনও অবজেক্ট হতে পারে অ্যাকচুয়ালি। রিলেটিভ প্রোনাউন যেটা হুম আই মেট, তাই না? এই যে মেটটা কি, মেটটা হচ্ছে এই প্রোনাউনের অবজেক্ট বোঝাচ্ছে, হুম আই মেট, যার সঙ্গে আমি দেখা করেছি। হ্যাঁ, মেটের সাবজেক্টকে আই। তুমি যতভাবে ভেঙে দেখবে ততভাবে কিন্তু বুঝতে পারবে জিনিসটা। দিস ইজ দ্য বয় হু ইজ রেডি টু হেল্প ইউ, হু ইজ রেডি টু হেল্প ইউ। হ্যাঁ, তো এইভাবে এইগুলো যেন ভুল না হয়। ধরো নাও, দিস ইজ দ্য বয়, বা এরকম আমি একটা সেন্টেন্স তোমাদেরকে দিলাম,
I know I know the girls who is না আর রেডি টু হেল্প ইউ, ধরো না রেডি টু হেল্প ইউ লিখে নেবে। তো দ্য গার্লস বলেছে, একাধিক বলেছে, তো ইজ হবে না আর হবে। ক্লিয়ার হলো? তো এই যে হু, হুম, এগুলো কি বোঝাচ্ছে? এগুলোকে বোঝায় রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার হলো? এবার কতগুলো তোমাদেরকে সেন্টেন্স আমি দিচ্ছি যেটা তোমরা লিখবে, ঠিক আছে? যেমন আমরা এটা অ্যাডজেক্টিভ ক্লজে পেলাম, অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে এগুলো পেলাম। শুধু কি তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে হবে? তা নাও হতে পারে। যেমন আমি যদি বলি একটা, ধরে নাও মেন ক্লজ যদি নাউন ক্লজ যদি হিসাবে ধরি, ধরে নাও, হ্যাঁ, তো রিলেটিভ ক্লজে হু, এইভাবে হু বা হুম হচ্ছে। এবার ধরো না একটা সেন্টেন্স আমি যদি লিখি, সাপোজ ধরো যে আমি বললাম দ্য থিফ, THIEF, the thief who had stolen a watch was arrested। একটা সেন্টেন্স আমি দেখলাম যেখানে আমি কি বলছি যে মেন ক্লজটা আমি বের করবো, আইডেন্টিফাই করব। দ্য থিফ, তিনটে অংশ, হু হ্যাড স্টোলেন আ ওয়াচ ওয়াজ অ্যারেস্টেড। তো এই জায়গাটা হুটা, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, CLAUSE। এইটা কি? এটা হচ্ছে মেন, এইটাও মেন অংশ, মেন ক্লজ যেটা, ঠিক আছে? এইটাও মেন, এইটাও মেন, দুটোই কিন্তু মেন। তো এইভাবে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজের সঙ্গে আপাতত পাচ্ছি। সেন্টেন্স যদি ধরে নাও, আবার আর একটা সেন্টেন্স আমি যদি দিই, দিস ইজ দ্য বয় অ্যান্ড হি ইজ রেডি টু হেল্প হার। তো অ্যান্ডটা কি? অ্যান্ডটা প্রোনাউন প্লাস কনজাংশন হিসাবে, মানে কনজাংশন হিসাবে ব্যবহার হচ্ছে অ্যান্ডটা। অ্যান্ড তো প্রোনাউন হিসাবে ব্যবহার হবে না, হির আগে বসেছে, তো অ্যান্ডটা হচ্ছে তোমার মানে এরকমভাবে সেন্টেন্সটা আমি লিখলাম, ধরে নাও দিস ইজ the boy and he is ready to help her, ঠিক আছে? এই সেন্টেন্সটাকেই এইভাবে লেখা যাবে, দিস ইজ দ্য বয় হু ইজ রেডি টু হেল্প হার, তাই না? তো এখানে অ্যান্ডটা কি? অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, এটাই বলছে আমি, প্রোনাউনের আগে বসছে কনজাংশন, দুটো সেন্টেন্সকে জয়েন করছে। আবার এখানে হুটা কি? হুটা হচ্ছে তোমার প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। কিছু অসুবিধা আছে কোথাও? কিছু অসুবিধা নেই, তাই না? এইবার দেখো, হু যেমন হলো সেরকম যদি আমি বলি হুমের ব্যবহার, শুধু হুটা কি রিলেটিভ প্রোনাউন? তা নয়, একটা আমি পেলাম, সেটা হচ্ছে হু। এইবার আমি যদি বলি হুম, যাকে বা কাকে, যাকে এই অর্থে ব্যবহার করা হয় না? আই নো দ্য বয়, আমি যদি বলি ধরে নাও, আই নো দ্য বয় হুম ইউ মেট, যার সঙ্গে তুমি দেখা করেছো তাকে আমি চিনি। আই নো দ্য স্টুডেন্ট, মানে হুমটা কি? হুমটা হচ্ছে পার্সন বোঝাবে, অনলি অ্যাজ অ্যান অবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে শুধুমাত্র। একটা সেন্টেন্স যদি দেখো, আই নো দ্য বয়, হ্যাঁ, তারপরে ধরে নাও লিখলাম আই নো দ্য বয় অ্যান্ড ইউ মিট হিম। এই সেন্টেন্সটাকে আমি হুম দিয়ে লিখব। হ্যাঁ, কিভাবে লিখব? আই নো দ্য বয় হুম ইউ মিট। তো এই হিম থেকেই হুম এসছে, হচ্ছে না? অ্যান্ড ইউ মিট হিম, তো হুম ইউ মিট, এই দুটো একই বসে গেল, কিছু ঝামেলা নেই। তো চেঞ্জ কোথায় হলো? অ্যান্ড আর হিমটা মিলে হুম হলো,
অ্যান্ড আর হিমটা মিলে কি হলো, হুম হলো। তাহলে এটা তোমরা তো বলতেই পারো এই নিয়মটা কি করে ফলো হলো, কনজাংশন প্রথমে একটা অ্যান্ড আছে, কনজাংশন হলো, তারপরে কি আছে, পরেই প্রোনাউন আছে, আর প্রোনাউনের পরে কি আছে, তার অবজেক্ট আছে, হলো। তো দিস ইজ দ্য গার্ল, আমি যদি এরকমভাবে একটা সেন্টেন্স বলি, দিস ইজ দ্য গার্ল, কোনটা হবে তোমরা বলো এবার। দিস ইজ দ্য গার্ল, হু হবে না হুম হবে? দ্য টিচার সে ক্যান বি সিলেক্টেড। সেন্টেন্সটার তিনটে অংশ, দিস ইজ দ্য গার্ল হুম দ্য টিচার সে ক্যান বি সিলেক্টেড। তো হু দ্য টিচার সেস না হুম দ্য টিচার সে, কোনটা ঠিক হবে? দিস ইজ দ্য গার্ল হু দ্য টিচার সে ক্যান বি সিলেক্টেড। দুটো সেন্টেন্স লিখছি, এটাতে তাহলে কোনটা হবে বলো? আর একটা সেন্টেন্স আমি লিখি এখানে, হ্যাঁ আর একটা সেন্টেন্স এই পেজটাতেই লিখে দিচ্ছি, দেখো। আই নো দ্য স্টুডেন্ট, আই নো দ্য স্টুডেন্ট, হু হবে না হুম হবে? they met ফার্স্ট টেন্সই করো। তো হুমের ব্যবহারটা আরও ক্লিয়ারভাবে আমরা শিখবো, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়, ঠিক আছে? হুমের ব্যবহারটা কিন্তু আমরা অনেকটা ক্লিয়ারলি শিখতে হবেও আমাদের। তো দিস ইজ দ্য গার্ল হু দ্য টিচার, এটা হু হবে। দিস ইজ দ্য গার্ল হু হবে, হুম হবে না, যাকে বলছে না। এই মেয়েটা সেই মেয়ে যে তোমার কিনা সিলেক্ট হবে, সেটা টিচারে বলেছে। আই নো দ্য স্টুডেন্ট হুম দে মেট, আই নো দ্য স্টুডেন্ট, সেই স্টুডেন্টগুলোকে আমি চিনি, ওই স্টুডেন্টটাকে আমি চিনি, হ্যাঁ, যাকে দেখা হয়েছে, যার সঙ্গে দেখা হয়েছে। হু দে মেট হবে না, হুম দে মেট হবে। এটা আমি বুঝতে পারছি যে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আমি তোমাদের নেক্সট পেজে আমি ক্লিয়ারলি বোঝাচ্ছি। দেখে মনে হবে কোনো কনফিউশন নেই, কিন্তু যত করবে তত দেখবে কনফিউশন আসছে। এটা হচ্ছে নিয়ম। তো দেখো এখানে আমি বলি একটা, ওই সেন্টেন্সটা যেমন বললাম, আই নো দ্য স্টুডেন্ট, হু হবে না হুম হবে? দে মেট, হ্যাঁ। তো ওই সেন্টেন্সটাই দেখে নাও যে এরকম, দিস ইজ দ্য স্টুডেন্ট, আমি যদি বলি দিস ইজ দ্য স্টুডেন্ট, এইভাবে একটা সেন্টেন্স বানালাম, ধরে নাও দিস ইজ দ্য student, this is the student and they met him, তো যেখানে আমি হুম হবে বললাম, সেখানে আমি তোমাদেরকে বললাম যে প্রথমে একটা কনজাংশন থাকবে, তারপরে প্রিপজিশন থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তাহলে এই কমাটা তুলতে গিয়ে আমাকে হুম লাগবে, হু দিয়ে হবে না, ঠিক আছে? ঠিক সেই রকমই ওই সেন্টেন্সটা পায়। আই নো দ্য স্টুডেন্ট, ওটা তো একটা বাহ্যিক অংশ, তাই না? হুম দেই মেট, বুঝতে পারলে? অ্যান্ড দেই মেট হিম, এই অর্থে অ্যান্ড দেই মেট হিম। তো এই জন্য সেন্টেন্সটাতে এখানে তোমার হুমটা বসলো, বুঝতে পারলে? যে দিস ইজ দ্য বয় অ্যান্ড দেই মেট হিম, ঠিক আছে? অ্যান্ড দেই মেট হিম। তো এই হিমটা উঠে গেল, অ্যান্ডটা উঠে গেল, তার পরিবর্তে হুমটা বসলো। এবং হুমটা তখনই বসবে যখন একটা অ্যান্ড থাকবে, ওটা কল্পনা করতে হবে। পরীক্ষায় তোমাকে তো অ্যান্ডটা লিখে দেবে না, বা এরকমভাবে নাও দিতে পারে, জাস্ট দেবে যে সেন্টেন্সটা কোনটা ঠিক, বা হুম হবে না হু হবে। তো দিস ইজ দ্য বয় হু দেই মেট, এইভাবে কিন্তু হবে না, ঠিক আছে? এই যে ক্যানের ব্যাপারটা, যেটা আগের সেন্টেন্সটা আমি দিলাম তোমাদেরকে, ক্যান বি সিলেক্টেড, ঠিক আছে? যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এই সেন্টেন্সটা ক্যান বি সিলেক্টেড, এই অংশটা হচ্ছে সবচেয়ে মজার অংশ, যার জন্য এখানে হুম হলো না, ঠিক আছে? এখানে যদি একটা সাবজেক্ট থাকতো, তাহলে সেটা অ্যান্ড প্লাস, ধরে নাও যদি মানে অ্যান্ড যেখানেই যুক্ত হবে তার আগে পরে সাবজেক্ট থাকবে। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই মেট হিম, তো দুটো জায়গায় আই থাকছে, তবে মাঝখানে অ্যান্ড থাকছে। বাট এখানে কোনো রকম কিচ্ছু সাবজেক্ট কিন্তু নেই, সাবজেক্ট হবেও না। দিস ইজ দ্য গার্ল
দ্য টিচার সে ক্যান বি সিলেক্টেড। তো দিস ইজ, এইখানে যদি সাবজেক্ট হতো, যেটা আমি তোমাদের পরেও বোঝাবো, এখানে যদি একটা সাবজেক্ট দিতে পারতে তাহলে তুমি অ্যান্ড কল্পনা করতে পারতে। তো অ্যান্ড প্লাস একটা সাবজেক্ট, আই এ প্রোনাউন অর্থে, তো প্রোনাউন মানে অ্যান্ড প্লাস প্রোনাউন প্লাস অবজেক্ট যদি হতো তাহলে সেক্ষেত্রে তুমি নিঃসন্দেহে কিন্তু হুম বসাতে পারতে, হু বসাতে পারতে না, ঠিক আছে, হুম বসে যেত। বাট এখানে কিন্তু ক্যানের আগে কোনো সাবজেক্ট নেই, যেটা আমরা পরে পাবো, আরও ভালো করে বুঝবো। হ্যাঁ, তো এটা নিশ্চয়ই ক্লিয়ার হলো। দিস ইজ দ্য বয় হুম দেই মেট। তো এই যে অ্যান্ড দেই মেট হিম, এখানে আমি একটা সাবজেক্ট পেলাম যেটা তোমার প্রোনাউন, ঠিক আছে, সেই জন্য কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত হলো। কিন্তু যদি এইভাবে না থাকতো, ধরে নাও কিছু ক্যান বি সিলেক্টেডের মতো একটা প্রথমে ভার্ব দিয়ে শুরু হতো, তাহলে অ্যান্ড দিয়ে আমি সেন্টেন্সটা যোগ করতে পারতাম না এবং আমি সেখানে হুম বসাতে পারতাম না, ঠিক আছে, সেখানে হুম বসতো না। এইরকমই সেন্টেন্স ধরে নাও, একটা সেন্টেন্স আমি তোমাদেরকে দিচ্ছি যেখানে হু, হ্যাঁ, হু থাকছে কোথায় এবং হুম থাকছে কোথায় সেখানে দেখে নেব। তো একটা সেন্টেন্স ফ্রেশভাবে লিখবে, কিছু গড়বড় করবে না, গন্ডগোল করবে না। দিস ইজ লিখো, দিস ইজ দ্য বয়, সব দিস ইজ দ্য বয় দিয়ে শিখি। দিস ইজ দ্য বয়, কমা দাও, লেখো অ্যাবাউট হোম দে ওয়ার টকিং, একটু স্পেস রাখবে, ক্যান ডু দিস ওয়ার্ক। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা দিস ইজ দ্য বয়, আমি ভেঙে দেখব, ঠিক আছে, প্রথমে ভেঙে দেখব যে দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম, তো হুম থেকে আসছে অ্যাবাউট হুম, যার সম্পর্কে, দে ওয়ার টকিং ক্যান ডু দিস ওয়ার্ক, ক্যান ডু দিস ওয়ার্ক, এখানে একটা কমা দাও, যেমন ওই ক্যান বি সিলেক্টেডের মতো লিখলাম, ঠিক সেই রকমই। তো এই সেন্টেন্সটাতে অ্যাবাউট হুম হবে, হুম কখন হবে বললাম আমি, হুম হবে যেরকম এই সেন্টেন্সটাই দেখো, এখানে দেখো হুম কখন বসেছে। তো এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি এখানে যদি হি থাকতো ক্যানের আগে, ক্যানের আগে যদি হি থাকতো তাহলে অ্যাবাউট হুম এটা ভুল হতো না, কিন্তু ক্যানের আগে কোনো ভার্ব, কোনো সাবজেক্ট নেই, প্রোনাউন হোক কিছু হোক, কোনো সাবজেক্ট নেই, সেই জন্য অ্যাবাউট হুম হবে না, বা শুধু হুম হবে না, ঠিক আছে, শুধু হুম বা অ্যাবাউট হুম হবে না। তাহলে কি হবে, এই সেন্টেন্সটা হবে দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয় হু, এটা কি, কোনটা ঠিক হবে, হু, হু দে ওয়ার টকিং, হু দে ওয়ার টকিং অ্যাবাউট, যার সম্পর্কে বলছে, এটা মিনিং অনুসারে হচ্ছে, অন্য কোনো অর্থে হচ্ছে না, ঠিক আছে, এটা মিনিং অনুসারে হচ্ছে অ্যাবাউটটা শেষে, মানে প্রিপজিশন নিয়মটা লিখে দেবো, ইন কেস অফ প্রিপজিশন উই হ্যাভ টু অপশানস, ইফ হুম ইজ কারেক্ট ইন দ্য সেন্টেন্স, হ্যাঁ, সেক্ষেত্রে কী হবে, প্রিপজিশন প্লাস হুম, কিংবা হু প্লাস তোমার কিছু একটা বসবে, সাবজেক্ট বসবে, তারপরে শেষে প্রিপজিশন বসবে অ্যাবাউট, তো এখানে অ্যাবাউটটা হবে, বুঝতে পারলে। দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম দে ওয়ার টকিং ক্যান বি সিলেক্টেড হবে না, অ্যাবাউট হুম কখন হতো, যদি সেন্টেন্সটা এইভাবে বলতাম, দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম দে ওয়ার টকিং হি ক্যান ডু দিস ওয়ার্ক, তো এইভাবে সেন্টেন্সটা আসছে না, আসবেও না, হবেও না, হ্যাঁ, সেই জন্য এখানে হলো দিস ইজ দ্য বয়, হ্যাঁ, হু দে ওয়ার টকিং অ্যাবাউট ক্যান ডু দিস ওয়ার্ক। তো দিস ইজ দ্য বয় হু দে ওয়ার টকিং অ্যাবাউট ক্যান ডু দিস ওয়ার্ক। আমরা আরও সেন্টেন্স শিখবো, প্রথমেই এটা জটিল মনে হবে, ঠিক আছে, যদি আগে তোমরা খেয়াল করেছো পড়তে পড়তে সেন্টেন্সগুলো, তো প্রশ্নটা জাগে না মনে, এটা হচ্ছে সমস্যা। আরও সেন্টেন্স আমরা লিখবো যতক্ষণ ক্লিয়ার না হয়। দোজ আর দ্য প্লেয়ার্স, নিয়ম রটে নেবে না, মুখস্থ করবে না, মুখস্থ থাকবে না, ঠিক আছে, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, বাট সব নয়। দোজ আর দ্য প্লেয়ার্স বা দিজ আর দ্য প্লেয়ার্স করে দাও, ঠিক আছে, দিজ আর দ্য প্লেয়ার্স। তো অ্যাবাউট বা টু হুম যা করবে তাই হয়ে যাবে, কোনো চাপ নেই। হুম
হি ওয়াজ টকিং, হি ওয়াজ টকিং, এইভাবে লেখা যাবে। দিজ আর দ্য প্লেয়ার্স, হ্যাঁ দিজ আর দ্য প্লেয়ার্স এখানে হলো না এই কারণেই যে দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম দে ওয়ার টকিং পরের অংশটা আছে বলে, ঠিক আছে। ক্যান ডু দিস ওয়ার্ক এই অংশটা যদি না থাকতো ধরে নাও এখানে, তাহলে এতদূর পর্যন্ত তুমি ঠিক হয়ে যেত, কোনো চাপ নাই। দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম দে ওয়ার টকিং, এখানে স্টপ করে দাও, তাহলে হয়ে যেত, ঠিক আছে। এই সেন্টেন্সটাই, এটাতে অ্যাবাউট হুমটা ইনকারেক্ট হলো, হুটা ঠিক হলো যদি এইভাবে লিখি। তো এই সেন্টেন্সটা আর কীভাবে লেখা যাবে? দিস ইজ দ্য বয় হু দে ওয়ার টকিং, এগুলো সব ঠিক, ঠিক আছে। টকিং অ্যাবাউট, ক্যান ডু দিস ওয়ার্ক, তো এটা ঠিক হলো তখন, ঠিক আছে। কিংবা এইভাবে লেখা যাবে দিস, শেষে ইনকমপ্লিট সেন্সে মানে এখানে সাবজেক্ট চাই তবে এখানে হুমটা বসাতে পারবে, তাছাড়া বসাতে পারবে না, ঠিক আছে। ওইটা মনে রাখবে, শেষের অংশটা দেখবে। দিস ইজ দ্য বয়, অ্যাবাউট হুম দিয়ে যদি লিখতাম আমি, অ্যাবাউট হুম দে ওয়ার টকিং, TALKING, ক্যান, হি ক্যান, কিন্তু ঠিক আছে হিটা বসবে তখন, হি ক্যান ডু দিস ওয়ার্ক। কিন্তু এইভাবে আমরা সেন্টেন্স ইংলিশে লিখি না, এই অংশটা দিই না। এখান পর্যন্ত দিয়ে দিলে তোমার আরামসে ঠিক হবে, আইদার তোমার এই অংশটা যোগ করতে হবে তবে ঠিক হবে। দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম দে ওয়ার টকিং, বাস স্টপ করে দাও, তাহলে সেন্টেন্সটা ঠিক। দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম দে ওয়ার টকিং, দিস ইজ দ্য বয়, তো এই সেন্সে ঠিক হচ্ছে, এই সেন্সে ঠিক হচ্ছে। কিংবা এই সেন্টেন্সটা দেখো, এবার এই সেন্টেন্সটাকে আমি অর এইভাবে লিখছি, কিভাবে লিখব? যে দিজ আর দ্য প্লেয়ার্স, দিজ আর দ্য প্লেয়ার্স হু, দিজ আর দ্য প্লেয়ার্স হু হি ওয়াজ টকিং অ্যাবাউটটা কোথায় হবে? লাস্টে, বা টু বসিয়ে দেবে। এটা কি হলো? ঠিক হয়ে গেল, ক্লিয়ার হলো তো। অ্যাবাউট ইন দ্য লাস্ট হলো, যখন অ্যাবাউট লাস্ট হলো, লাস্টে হলো তখন হুটাতে ফোকাস করা হলো। তো এইভাবে সেন্টেন্স আমরা লিখতে পারি কত রকমের, দেখো, কিন্তু ভুলভাল লিখে দিলে হবে না। দিজ আর দ্য প্লেয়ার্স হু হি ওয়াজ টকিং অ্যাবাউট, সেটা ঠিক হলো তো, হু এখানে দিলে, অ্যাবাউট শেষে দিলে। কিংবা এইভাবে লিখলে দিস ইজ দ্য বয়, মানে দিস আর দ্য প্লেয়ার্স হুম দে ওয়ার টকিং অ্যাবাউট, এইভাবে লিখতে পারো সেন্টেন্সটা। আশা করি কোনো প্রবলেম হবে না, যদি প্রবলেম হয় তোমাদের এই সেশনটাকে বারবার দেখতে হবে, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা আমি জাস্ট বলতে চাইছি, দিস আর দ্য প্লেয়ার্স অ্যাবাউট হুম দে ওয়ার টকিং, এটা ঠিক। কিংবা এইভাবে লিখতে পারো দিস আর দ্য প্লেয়ার্স হু আর টকিং অ্যাবাউট, সেটাও ঠিক। এইগুলো হচ্ছে তোমার আমাদের যেটা প্রিপোজিশনের বিভিন্ন সেকশন আছে সেগুলোতে রিলেট করতে পারছে, সেজন্য প্রোনাউন, ঠিক আছে। প্রোনাউনের যে সেশন, এই প্রোনাউন আর প্রিপোজিশনের নাম দুটো এত টাচড না, বারে বারে গন্ডগোল হয়ে যায়, যে ভুল বলি ঠিকটা ভেবে নেবে, ওটা তোমরা বোঝার ক্ষমতা নিশ্চয়ই আছে, সেটা বুঝে নেবে, ঠিক আছে। তো এই রকম হচ্ছে আমাদের যেটা রিলেটিভ প্রোনাউন সেটা। এবার রিলেটিভ প্রোনাউনে হুইচ এবং দ্যাট, এই দুটোর ব্যবহার আমাদের কিন্তু কনসেপ্টটা শিখতে হবে ভালো করে। হুইচ এবং দ্যাট, ঠিক আছে। তো হুইচ এবং দ্যাটটা মজার জিনিস, দ্যাটটাতে অনেক কিছু পাবে, হ্যাঁ। এবং যেটা রিলেটিভ প্রোনাউন পড়তে গিয়ে আমরা রিলেটিভ ক্লজ পাচ্ছি, সেখানেও রিলেটিভ ক্লজের মাঝেও কিন্তু ডিফাইনিং রিলেটিভ আছে, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ আছে, তো সেগুলোও পাবে। তারপরে আর কি কি রিলেটিভ প্রোনাউন পাবে? রিলেটিভ প্রোনাউন তাহলে কি কি পেলাম আমরা? হু পেলাম, হুম পেলাম, এছাড়াও কি কি পাবো? হুইচ পাবো, দ্যাট পাবো, আরও কি কি পাবো? বাট পাবো, বাটের সঙ্গে থাকে অ্যাজ, এ ছাড়বে না, এও থাকে সব সময়, তো অ্যাজ পাবো, ঠিক আছে। অ্যাজ, এগুলো কিন্তু সবই রিলেটিভ প্রোনাউন।
তো বাকি কি পাবে তুমি, বাকি এগুলো পাবে, হোয়ার, হোয়েন, হাউ, সমস্ত জিনিসগুলোই পাবে। হ্যাঁ, হোয়ার, হোয়েন, হাউ এগুলোও পাবে, এগুলোই বা কেন পাবে না, এগুলোও থাকবে, সবই থাকবে। হ্যাঁ, তো তারই মধ্যে মেন যেগুলো সেগুলো যেমন হোয়াট, এটাও পাবে, হোয়াট, হোয়ার, হাউ, এগুলো সবই পাবে। বাট যেটা তোমাদের শেখার বিষয় সেটা হলো এই ডিফারেন্সটা, হু আর হুমটা কীভাবে বসে, অ্যাবাউট হুম সমেত, প্লাস হুইচ আর দ্যাট কোথায় বসে, হুইচ কোথায় বসে, আর তোমার বাটের ব্যবহারটা একটু শিখতে হবে, কারণ এটা একটু জটিল থাকে কোনো কনসেপ্টে। বাকি সমস্ত ঠিকঠাক। দেখো, অ্যাপারেন্টলি যদি না পড়ো, ছোটো বাচ্চার মতো শিখে নাও, তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু এগুলো শিখতে গেলেই তোমাদের গিয়ে যদি শেখো তাহলে এরর সেকশনে কোথাও আটকাবে না। যত তোমাদের আইডেন্টিফাই করতে দেবে, সে তুমি প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি বলো, SLST বলো, এগুলোতে একটা পোর্শনেও গ্রামার সেকশনে আটকাবে না। তবে গ্রামারটা এইভাবে শিখতে হবে। একটা পার্টস অফ স্পিচের উপরে 10-12টা করে ক্লাস প্রোভাইড করতে হবে। মেন সবগুলো নয়, মেন যেগুলো সবই ধরে নাও মেন, তবুও তো ভাগ আছে, তাই না? একটা তো কিছু ওয়েট আছেই, তো সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তো এইভাবে আমি খাতা কলমে হাতে করে ক্লাস করাচ্ছি, কারণ হাতে কলমে ক্লাস করা বেশি মজা, হাতে কলমে, যেটা আমরা ছোটো থেকে শিখে আসছি। ঠিক আছে? আর বোর্ডে এতক্ষণ দাঁড়িয়ে ক্লাস করলে প্রথমত অতক্ষণ ক্যামেরাটা স্টেবল করা, সেটা একটা কাজ, প্লাস অন্য মানুষকে সেটাতে নিয়োগ করা, সেটাও একটা কাজ হয়ে দাঁড়ায়। তো সেটার জন্য আমার প্রচুর সমস্যা হয়। যাই হোক, ছোটো সেশনগুলো ঠিক আছে, তো এগুলো আমি পরে আরও ভালো করে নিয়ে আসবো। এই জিনিসগুলো আশা করি শেখাচ্ছি 100%, বাকি রিপ্রেজেন্টেশনটা হয়তো 100% হচ্ছে না তোমাদের পছন্দ। ঠিক আছে, ওকে গাইজ, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।